आपकी আদালতে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রতিহিংসার মনোভাব নিয়ে রাজনীতি করেন। জজ সাহেব, সাম্প্রতিককালে ইউপিএ সরকার 5 জন মন্ত্রীকে নিয়ে একটা কমিটি বানায়, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জি, শিক্ষামন্ত্রী অর্জুন সিং, গৃহমন্ত্রী শিবরাজ পাটিল আর নগর উন্নয়ন মন্ত্রী গুলাম নবী আজাদ আর বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী কপিল সিব্বলের নাম রয়েছে। আর এরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে এনডিএ সরকারের সময় যেসব কারচুপি হয়েছে সেগুলো তদন্ত করা হোক, কড়াভাবে তদন্ত হোক। যখনই এই খবরটা ছাপা হয় তার একদম পরেই আপনি একরকম প্রচার চালু করে দেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। একটা স্বাভিমান কমিটি বানান এমন লোকেদের একত্রিত করে যারা ওর ওপর লাগাতার আক্রমণ করতে পারেন। দেখুন, এই পৃথিবীর মানুষ আমাকে কোন চোখে দেখেন সেটার ধারণা আপনারও নিশ্চয়ই আছে, আর আমারও তো আছেই। বাইরে থেকে আসা লোকজন বা আমি যখনই বাইরে কোথাও যাই, এই রকম জায়গাগুলোতে বারবার আমাকে জিজ্ঞাসা করা হয় যে, ভাই, আর কাউকে পেলেন না আপনারা প্রধানমন্ত্রী বানানোর জন্য বা দেশের নেতা হিসেবে মান্যতা দেওয়ার জন্য? তো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। এর পেছনে কি এই ভাবনাটা থাকে না, যেহেতু সরকার আপনাকে টার্গেট করছে তাই আপনি সোনিয়া গান্ধীকে টার্গেট করে ওকে ডিফেন্সিভ করে দেওয়ার চেষ্টা করছেন? উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন, আর সেই লোকসভাতে উনি একটা লম্বা বক্তৃতাও দিয়েছিলেন। তখন আমি ওকে বলেছিলাম, ওই ডিবেটের মধ্যেই আমাকে তো ওরা কেউ কথা বলতেই দিতেন যে না। ডিবেটে যেখানে ওরা আপনাকে কফন চোর বলেছিলেন। হ্যাঁ, তো আমি ওকে এটাই বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, কালকের মধ্যে আপনি 24 ঘন্টা সময় নিয়ে নিন, আর আপনার যা যা প্রমাণ রয়েছে সেই সব প্রমাণ নিয়ে আসুন। আর তার সঙ্গে এটাও বলেছিলাম যে আমাকে ভ্রষ্ট করার মতো কোনো মানুষ আজ পর্যন্ত জন্মায়নি, আর না কেউ এরকম জন্মাবে। এটাও আমি সোনিয়া বলেছিলাম। গান্ধী যখন আপনাকে কফন চোর বলেছিলেন, আপনি বলেছিলেন সেডিশনের মামলা করব। আমি যখনই নতুন সরকার তৈরি হয়, তো সেই সরকারের কাছে প্রথম চিঠিটা আমার তরফ থেকে গিয়েছিল, এইটা বলে যে তদন্ত করুন, আপনাদেরই সরকার, তদন্ত করুন। আজ পর্যন্ত কারো তদন্ত করার কোনো সাহসই হয়নি। আর আমি এখান থেকেও ওদের চ্যালেঞ্জ করছি, তদন্ত করুন, সব কিছুর তদন্ত করুন। প্রথমে আপনি বলেন যে বিদেশি বংশোদ্ভূত একজনের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। উনি স্বীকার করলেন উনি এত বড় একটা স্যাক্রিফাইস করেন, উনি প্রধানমন্ত্রী হননি। প্রধানমন্ত্রী না হওয়াটা ত্যাগ বলে আমি মনে করি না। ত্যাগ তো আমার কাছে হলো যারা দেশের জন্য প্রাণ দিয়ে দেন। যে মানুষটা হাতের মুঠোয় পেয়েও প্রধানমন্ত্রীর আসনটা ছেড়ে দেন, সেটাকেও আপনি স্যাক্রিফাইস হাতের বানবেন না? মুঠোয় আসেনি, এটা আপনাদের ভ্রান্ত ধারণা। হাতের মুঠোয় আসেনি। দেখুন, ওকে রাষ্ট্রপতি সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, সব দল ওকে নেতা নির্বাচন করে দিয়েছিলেন। এটা তো স্যার, আপনার অবসেশন সোনিয়া গান্ধীর প্রতি যে আপনি এরকম ভাবেন। আমার কোনো অবসেশন নেই, আমার শুধুই রাগ আছে। আর সেই রাগের কারণটা হলো উনি মিথ্যে কথা বলায় ভীষণই পারদর্শী। উনি ওই যে নির্বাচনের সময় আপনাকে আপনার পড়াশোনা কতদূর, এই তো সবকিছু লিখে জমা দিতে হয়, আপনার আয় কত ইত্যাদি প্রভৃতি, এগুলো সব লিখে দিতে হয়। শুধু তাই নয়, উপরন্তু এটা অ্যাফিডেভিট করে জমা দিতে হয়। উনি অ্যাফিডেভিটে লিখে দেন যে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়েননি। আগেরবারও উনি এইরকমই মিথ্যে কথাও লিখেছিলেন। আর যখন সেটা সবার সামনে নিয়ে এসেছিলাম, তখন এইটা বলা হয় যে ওটা টাইপিং এরর হয়ে গিয়েছিল। যে উনি ওই ইউনিভার্সিটিতে পড়েছেন, সেটা টাইপিং এরর হয়ে গেছে। উনি তো মিথ্যেটাও ঠিক করে গুছিয়ে বলতে পারেন না। আপনি কি করেছিলেন? আপনি সব এমন নেতা যা রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলেন, যেমন চন্দ্রশেখর, সুব্রমণিয়াম স্বামী, ওদের সবাইকে একজোট করে মোর্চা তৈরি করেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। না, কারোর বিরুদ্ধে নয় ওটা। এই দেশের আত্মসম্মানে যখনই আঘাত লাগবে, তখনই সেই আঘাতের বিরোধিতা করতে হবে। জজ সাহেব, দেশের আত্মসম্মানের কথা আপনার ভাবা উচিত ছিল। 6 বছর আপনি সরকারে ছিলেন, তারও আগে থেকে এই কথাটা নিয়ে এনডিএর পার্টনার্স, যাদের মধ্যে আপনি নিজে এই কথাটা বলতেন যে একজন বিদেশি বংশোদ্ভূত ব্যক্তির পিএম হওয়া উচিত নয়, রাষ্ট্রপতি হওয়া উচিত নয়, আইন পাশ করাননি এটা কেন? আমাদের সরকারের একটা বড় ভুল। এই আইনটা পাশ করা উচিত ছিল। কিন্তু এর মধ্যে এর যা ইতিহাস রয়েছে, কেন পাশ হয়নি, সেটা এখন এখানে আমি বলতে পারব না। জনতার মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করতে চাইছেন। হ্যাঁ, আপনি বলুন।
জর্জ সাহেব, অনেক বছর আগে যখন আপনি শ্রী পাটিল সাহেবকে বম্বের নির্বাচনে হারিয়েছিলেন, তখন সেই দিন আমি বম্বেতে ছিলাম। আমি মানুষের উন্মাদনা দেখেছি আপনার প্রতি। ওখানকার ট্যাক্সি চালকদের যে মিছিল বেরিয়েছিল সেটাও আমি দেখেছি। তখন আপনি একজন ফায়ার ব্র্যান্ড ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন। কিন্তু এখন লোকে এটাই মনে করেন যে আপনার না তো কোনো পার্টি রয়েছে, না আপনার কোনো কনস্টিটুয়েন্সি আছে, আর না আপনার কোনো প্রোগ্রাম আছে। আমি পার্টির অধ্যক্ষ, সংসদের সদস্য, আর রাত দিন আমি জনতার মধ্যেই থাকি আর কাজ করি। কিন্তু সংবাদপত্রে ছাপা হয় যে পার্টির আপনি অধ্যক্ষ সেই পার্টিতে আপনার কথা কেউ শোনে না। এটা তো সংবাদপত্রের ভাষা, একেবারেই ওদের কথা। আমি মনে করি যে যেখানে বিষয়টা বংশ পরম্পরায় চলে, তো সেখানে এই ধরনের কথা উঠতেই পারে যে একজন মানুষই সব সিদ্ধান্ত নেবেন আর বাকি সবাই তাকে অনুসরণ করবেন। আমাদের পার্টিতে একজন একা কোনো সিদ্ধান্ত নেন না। আমি দেখছি আপনাকে যাই প্রশ্ন করছি আপনি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে সোনিয়া গান্ধীর কাছেই এনে ফেলছেন। না, সোনিয়া গান্ধীর বিষয় নয় এটা। এটা তো একজন ব্যক্তির কথা নয়। বংশ পরম্পরার রাজনীতি আমাদের দেশে যেভাবে চলছে, এটাই যদি চলতে থাকে তাহলে এই দেশ কোথায় যাবে? সোনিয়া গান্ধীর ওপর আপনারা তো রাগ কিসের, এটা একটু বলে না, দিন। এটা তো আপনারা কেন সোনিয়া গান্ধীকে নিয়ে এত কথা বলেন? আমি যদি ওনার নামও না নিই, আপনারা বারবার ওর নামটা আমার সঙ্গে জুড়ে দেন। শঙ্করাচার্যের ঘটনায়, যেটার সঙ্গে সোনিয়া গান্ধীর কোনো সম্পর্কই নেই, যখন আপনি সাংবাদিক সম্মেলন করেন, ওই শঙ্করাচার্যের গ্রেপ্তারের জন্যও আপনি সোনিয়া গান্ধীকেই দায়ী করেন। না, আমি দায়ী করিনি, মোটেও দায়ী করিনি। আপনার বক্তব্য রয়েছে আমার কাছে। জর্জ ফার্নান্ডেজ আর ডক্টর স্বামীর স্বাভিমান মঞ্চে শঙ্করাচার্যের ঘটনায় এখন কংগ্রেসের অধ্যক্ষা সোনিয়া গান্ধীকে যুক্ত করার চেষ্টা চলছে। ডক্টর স্বামী অভিযোগ করেছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর সোনিয়া গান্ধীর প্রেসারে প্রভাবিত হয়ে কাঞ্চি কামকোটি শঙ্করাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে দিল্লির এক 5-তারা হোটেলে ষড়যন্ত্র করা হয়। এই অভিযোগের সমর্থনে জর্জ ফার্নান্ডেজ বলেন, ডক্টর স্বামী কখনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে অভিযোগ করেন না। ব্যাস এটুকুই, আমি তো ওর কথা বলেছি। এটা খুবই সহজ কাজ করেছেন আপনি। আমি তো স্বামীকে কয়েক দশক ধরে চিনি, আর আমি জানি যে স্বামী যখন কাউকে ধরবে বলে ঠিক করে নেন, তখন উনি কাউকে ছাড়েন না। উনি হলেন বুলডগ, ধরলে আর ছাড়ে না। তো আপনি আপনার আশেপাশে এরকম কিছু বুলডগ একত্রিত করে রেখেছেন? কখনো কখনো দরকার পড়ে। এক্ষুনি আমরা সোনিয়াজি সম্বন্ধে কথা বলছিলাম যে আমরা একটা হিন্দু দেশ, আর উনি এই দেশের পুত্রবধূ। তো ওনাকে এই রাইট কেন দেওয়া হচ্ছে না যে উনি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন? যখন আমরা ওনাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছি একবার, তখন তো উনি মেম্বার হয়েই গেছেন আমাদের পরিবারের, আমাদের দেশের। তো যেমন বাকি সবাই মেম্বার, তো উনিও তো মেম্বার, ওনারও তো অধিকার আছে প্রাইম মিনিস্টার বা যে কোনো মন্ত্রী হওয়ার। যদি এত বড় একটা দেশে একজন ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় যিনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, তাহলে কেউ কেন এই দেশকে সম্মান করবে? উনি ওনার হাজব্যান্ড, ওনার ফ্যামিলি সবাইকে স্যাক্রিফাইস করেছেন। তাহলে ওনাকে একটা সুযোগ কেন দেওয়া হচ্ছে না যে উনি আগে এসে উনি যেটা করতে চান, ওনার রাজনৈতিক প্রতিভা দেখাতে চান? দেশ চালানোটা কিন্তু কারোর প্রতি দয়া করার নয়। দেশ চালাতে যোগ্যতা থাকতে হবে। জজ সাহেব, ওনার মূল প্রশ্নটা ছিল আমাদের সংস্কৃতি অনুযায়ী বিয়ের পর যখন বউকে বাড়ি আনা হয়, তিনি তো পরিবারেরই সদস্য তাহলে হয়ে উনি যান। বাড়িতেই থাকুন না। আমি কোথায় বললাম যে চলে যেতে হবে?